আসসালামু আলাইকুম। আপনারা আমার পরিচিত যারা তারা অনেকেই জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে। মোরশেদ পেজ নামে সেম এই ইউটিউবের পেজ এবং ফেসবুক পেজ সেম পেজ। আমার নামের আলাদা একটা প্রোফাইলও আছে। তো আমার ফেসবুকের খুব কাছের এক ভাই, ফেসবুক ফ্রেন্ড, প্লাস হচ্ছে সে আমার পূর্ব পরিচিত একটা জাতীয় পত্রিকার সেকশন সম্পাদক। তো উনি কুকুর নিয়ে একটা ছবি পোস্ট করছেন। তো সরি, উনি আসলে একটা ভিডিও ক্লিপের স্টিল ছবি, মানে বিষয়টা হচ্ছিল এরকম যে একজন পথচারী একটা কুকুরের সামনে দিয়ে যাচ্ছিল। তো পথচারী হয়তো ভাবছিল যে কুকুরটা কিছু বলবে না বা কিছু করবে না, এরকম হয়তো কোনো লক্ষণও ছিল না। কিন্তু হঠাৎ কুকুরটি পথচারীকে আক্রমণ করলো এবং তাকে কামড় দিল, বেশ কয়েকটা কামড় দিয়ে তাকে জখম করে। তো এরকম একটা পোস্ট, এবং তিনি ছবির পাশে তার বিস্তারিত এরকম লিখেছেন। তো এটাই ছিল আসলে বিষয়বস্তু। তো এইটা দেখার পরে আমারও একটা খুব কাছাকাছি মানে রিলেট করে এরকম একটা কথা মনে পড়ছিল। আমার এক আত্মীয়, উনি মফস্বলে থাকে। তো উনিও এরকম আহ, রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। আমার ধারণা ছিল কুকুরগুলো তাকে কিছু বলবেও না, কিছু করবে না। ফলশ্রুতিতে সে তার মতো করেই হেঁটে যাচ্ছিল। হঠাৎ তাকেও এই কুকুর দুটা আক্রমণ করলো এবং তাকে মারাত্মকভাবে জখম করে, প্রচুর কামড়ায় এবং তাকে রক্তাক্ত করে। ফলশ্রুতিতে সে মেডিকেলে যেতে বাধ্য হয়। কিন্তু এই যে প্রথমে বললাম, সে মফস্বলে থাকে, বিধায় মফস্বলের যে হসপিটাল ছিল, সে হসপিটালে এরকম ভ্যাকসিন সেই সময় ছিল না, কিংবা সবসময় থাকে কিনা সেটা আমার জানা ছিল না বা জানা নাই। তো তৎক্ষণাৎ সে হসপিটালে যাওয়ার পরে তাকে ফার্স্ট এড দেয় এবং তাকে কিছু পরামর্শ দেয় যে ঠান্ডা পানি দিয়ে দীর্ঘক্ষণ ধৌত করার জন্য। তো সে অনেকক্ষণ বাসায় গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওই জখম জায়গাগুলোতে পানি ঢালে এবং ফার্স্ট এড বলতে এতটুকুই, আর ভায়োডিন দিয়ে পরিষ্কার করে। পরিষ্কার করার পরে রাত হয়ে যায়, আর তেমন কিছু করতে পারে না এবং তাকে অ্যাডভাইস করা হয় যেন সে ঢাকায় মহাখালীতে চলে যায়। ওইখানে যে হসপিটালগুলো আছে ওখানে প্রচুর এরকম ভ্যাকসিন পাওয়া যায় এবং সরকার থেকে বোধহয় একটা ফি দেওয়া হয়। তো পরের দিনের জন্য সকালবেলা উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ওই অবস্থায়, জখম অবস্থায়। পরবর্তীতে মহাখালী গিয়ে সে দেখায় এবং সম্ভবত সি ক্যাটাগরিতে সে বোধ হয় পড়ে, অর্থাৎ মনে হয় ভালো জখমটাই বোধ হয় সি ক্যাটাগরি। তো আমি জানি না সি মানে যেটা ভালো পর্যায়ের জখম, ওটিকে এই ক্যাটাগরি না সি ক্যাটাগরি, আমি ঠিক জানি না। তো সে ভালো জখম হয়। তো যাই হোক, ডাক্তার দেখে সাথে তাকে ভ্যাকসিন নিতে বলে এবং ভ্যাকসিন ও হসপিটাল থেকেই সরবরাহ করা হয় এবং তাকে বলা হয় এক সপ্তাহের ভিতরে সম্ভবত 4টা ভ্যাকসিন দিতে হবে, এরকম কিছু একটা নির্দিষ্ট টাইম বা সময় পর পর। তো তাকে মফস্বল থেকে রেগুলার মহাখালীতে যেতে হবে এবং মহাখালীতে গিয়ে এই ভ্যাকসিনগুলি নিতে হবে। পাশাপাশি সে 1 সপ্তাহ পরে যখন আবার দ্বিতীয়বার ডক্টর ভিজিট নেয় এবং তার অবস্থা দেখায়, সে আরও একটা ইঞ্জেকশনের কথা বলে, যে ইঞ্জেকশনটা মহাখালীতে পাওয়া যাচ্ছিল না। মানে মহাখালী বলতে ওই হসপিটালে পাওয়া যায় না, ওই সময়ের জন্য অ্যাভেলেবেল ছিল না এবং তাকে বাইরে থেকে ইঞ্জেকশনটা কিনতে হয়, বেশ দামি। আমার জানা মতো সবগুলো ইঞ্জেকশনই অনেক দামি দামি ইঞ্জেকশন দেয়। তো সে প্রেসক্রিপশন নিয়ে এই ইঞ্জেকশনটা কিনে সাথে সাথে সে এটা নিয়ে নেয় এবং এই যে দীর্ঘ সময় তাকে কিন্তু ভালো মানসিক এবং শারীরিকভাবে ভালো ঝামেলায় পোহাতে হয়। তো এই ঘটনাটা আমি পুরোটাই আসলে জানতাম এবং সে মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েছিল। কারণ এমনিতেই আমরা জেনে থাকি যে বাংলাদেশে কার্তিক মাস, অগ্রহায়ণ কার্তিক মাসে কুকুরের প্রজনন মৌসুম,
এই সময়টা তারা মারাত্মকভাবে মানে পাগল প্রায় হয়ে থাকে। তখন তারা আসলে কখন কি করে কিছুই বোঝা যায় না, এবং এই সময় কামড়গুলো অত্যন্ত মারাত্মক এবং স্বাস্থ্য ঝুঁকি বহন করে। তো এটা সে জানে, আমরাও জানি। তো এই নিয়ে আমরা যারা আত্মীয় স্বজন আছি তারাও খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, এবং সে শারীরিকভাবে জখম হয়েছে। সে তো আসলে শারীরিকভাবে উইক ছিলই, পাশাপাশি এরকম মানসিকভাবে সে বিপর্যস্ত ছিল। কি হয় এরকম বেশ জখম হয়েছে, তার পরবর্তীতে এটা ইঞ্জেকশন নেওয়ার পরে কোনো সমস্যা হয় কি না, এরকমভাবে তার দীর্ঘদিন দুশ্চিন্তা ছিল। পরবর্তীতে আমরা অবশ্য তাকে বোঝানোর চেষ্টা করি যে না, যেহেতু ইঞ্জেকশন বা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। পরবর্তীতে ধীরে ধীরে হয়তো সে ঠিক হয়। বাট এই যে বর্ণনাটা দিলাম আমার রিলেটিভের, এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। এইটার সাথে আমি আসলে সেই ছবি, আমার যে এডিটর সাহেব যে ছবিটা দিয়েছিলেন এবং হচ্ছে পথচারীকে কুকুর কামড় দিল, এই বিষয়টা দেখে আমার কাছে খুব কাছাকাছি মানে বিষয়টা মনে হচ্ছে। তো আর পাশাপাশি আমার কাছে আসলে এটাও মনে হচ্ছিল যে এই যে পথচারী বা যারা কুকুর পোষেন, তারা কেন এই কুকুরগুলিকে ভ্যাকসিনেশন করেন না রেগুলার। আমরা ছোটোবেলায় দেখতাম পৌরসভা সিটি কর্পোরেশন থেকে মাঝে মাঝে একটা নির্দিষ্ট সিজনে কুকুর ধরতো জাল দিয়ে, এবং সেই কুকুরগুলিকে ভ্যাকসিন দিত, এবং মাঝে মাঝে যে এলাকায় কুকুরের সংখ্যা অনেক বেশি হয়ে যেত, আমি ছোটোবেলায় দেখছি, সেইখান থেকে সেই কুকুরগুলোকে তারা বিভিন্ন চেতনানাশক ওষুধ দিয়ে তাদেরকে বেহুশ করে গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যেত। আমি জানি না কোথায় নিত, কিন্তু দেখতাম নিয়ে যেত। তো এরপরে ধীরে ধীরে ওই এলাকায় কিছুটা কুকুরের বা এরকম পথ কুকুরের সংখ্যা ব্যালেন্স করা হতো, তাতে জনজীবনের মান বা স্বস্তি আসতো আমার মনে হয়। কিন্তু এখন যে অবস্থা, রাস্তাঘাটে প্রচুর কুকুর, আমার বাসার সামনে এরকম অসংখ্য কুকুর আছে, সবই এরকম পথ কুকুর। এই পথ কুকুরগুলো এমন ভয়াবহ অবস্থা ধারণ করে, বিশেষ করে সন্ধ্যার পরে। দিনের বেলা তাদেরকে খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু রাতের বেলা সাংঘাতিকভাবে তারা ভয়ানকভাবে মহড়া দেয়। অনেকটা বলা যায় মানে সন্ত্রাসী টাইপের মহড়া। আমি আসলে কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল সেটাই বললাম, যে এই কুকুরগুলো যখন মানে একজন মানে প্রতিটা কুকুরের প্রতি যখন হিংস্রাত্মক আচরণ করে, সেটা আমার কাছে সন্ত্রাসী মহড়া ছাড়া আর কিছু মনে হয় না। তো যাই হোক, আমি সন্ধ্যার পরে বা খুব ভোরবেলা যখন যাওয়া আসা করি, তখন এই কুকুরদের এই মহড়াগুলি দেখতে পাই, এবং তখনই মনে হয় যে কতটা হিংস্র, এবং পথচারীদের তারা কীভাবে অ্যাটাক করে, যারা তার সামনে দিয়ে যাওয়া আসা করে এত হিংস্রাত্মকভাবে ডাকাডাকি করে এবং তাদের কাছে যায় কামড় দেওয়ার চেষ্টা করে, খুবই ভয়ানক অবস্থা। তো এই যে এত এত কুকুর আছে, এই কুকুরদের কিন্তু কোনো রকম কোনো ভ্যাকসিনেশন করা হয় না, কোনো কর্তৃপক্ষ তাদেরকে ব্যালেন্স করার কোনো উদ্যোগ নেয় না, কিংবা যারা কুকুর পোষে কিংবা কুকুর পছন্দ করেন তারাও এরকম কোনো ব্যবস্থা নেয় না। তারই ধারাবাহিকতায় আমি আসলে সেই ভাইয়ের ফেসবুক পোস্টে আমি একটা কমেন্টস করছিলাম। কমেন্টসটা এরকম যে এই যে পথচারী আক্রান্ত হলো, তাকে কামড় দিল, বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং আমার কাছে কষ্ট লাগছে। এবং সেই পথচারীর যে অবস্থা দেখলাম, সেটা আমার কাছে খুব ভালো বা সচ্ছল সম্ভ্রান্ত এরকম কিছু মনে হয় না। আমি জানি না, ছবি থেকে অনেক কিছু হয়তো বোঝা যায় না, আমার কাছে মনে হচ্ছিল যে খুব সম্ভ্রান্ত সেরকম মনে হয় না। তো তার কি অবস্থা একবার ভাবা যায়। সে যদি যদি বলতে কি তাকে তো এই ভ্যাকসিনেশন করতেই হবে যদি সে সুস্থ থাকতে চায়, তাহলে তার জন্য কতটা কষ্ট, কতটা ঝুঁকি ঝামেলার বিষয় এটা, সেটা তো আমি বুঝতে পারি। তো তার ধারাবাহিকতায় আমি একটা কমেন্টস করেছিলাম যে
এই যে কুকুরের পথ কুকুরের উদ্দেশ্যে যে তবুও দেখা যায় সমাজে এই কুকুর প্রীতির লোকের অভাব হয় না। আমি জানি না এটা এই কমেন্টসটা করা কতটা যৌক্তিক বা কতটা অযৌক্তিক। আমি স্বাধীনভাবে আমার মতামত দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না এর প্রতিক্রিয়া আসলে এত ভয়াবহ হবে, এত ভয়ানক হবে। আপনারা চাইলে আমি অবশ্যই তার রেফারেন্স হিসেবে দিতে পারবো। বিশ্বাস করবেন না, আমি ওই দিন আর ফেসবুকে খুব একটা ঢোকার সুযোগ হয়নি। আমি পরের দিন ঢুকে দেখি ওখানে যারা কুকুরকে পছন্দ করেন তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি, তারা আমাকে পারলে আমার আমার বংশ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠী সহ একেবারে ধুয়ে শেষ করে ফেললো। এত গালাগাল আমি সারা জীবনও মানে পাইনি। তো আমি তাদেরকে ভদ্রভাবেই বলার চেষ্টা করছিলাম যে এত বোকাঝোকা কেন দিচ্ছেন, এবং তারা আমাকে তুই তুকারি করে একেবারে শেষ, যেন আমি পৃথিবীর এক মানে ভয়াবহ অন্যায়ের সাথে জড়িত। এবং তারা পারলে বিভিন্ন রকম অভিশাপ দিয়ে আমাকে ওই সময় শেষ করে ফেলে। এটার ভিতরে অভিশাপ দেওয়ার কি আছে আমি আসলে জানি না, আমি আসলে বুঝতেই পারিনি কি এমন অভিশাপ দেওয়া আছে। পরবর্তীতে আমি তাদের অনেকেরই আনসার করা শুরু করলাম, এবং দেখলাম তারা এক একজন এক এক রকম মন্তব্য। কেউ বলছে বাংলাদেশটা আমার হয়ে গেছে, আমি দলিল করে নিয়ে গেছি। কেউ বলছে আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে দোয়া করার জন্য আপনাকেই পৃথিবীতে রাখে, অন্য কোনো জীবজন্তু না রাখে। কিন্তু আমাকে যদি তুকারি করে শেষ, আমার বাচ্চা কাচ্চার সমস্যা হবে, আমার সমস্যা হবে, আমাকে আল্লাহ এই করবে সেই করবে, মানে এমন সব অভিশাপ দেওয়া শুরু করলো। তো আমি শুধু বললাম যে আপনারা আমাকে তুই তুকারি করতেছেন, আমাকে এরকম বকাঝকা করতেছেন, এটা তো আসলে ভালো ব্যবহার মনে হচ্ছে না। তো এটা শোনার পরে, এটা এটুক লেখার পরে তো নিচে দেখি আরও নানা রকম মনে হচ্ছে। তারা ওই যে ফেসবুকে অনেক সময় শুনে থাকি, বা ইউটিউব বা ফেসবুকে এই সমস্ত জায়গায় বট বাহিনী নামের কিছু বাহিনী শুনতে পাই, যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি। আমার কাছে মনে হচ্ছিল এর হচ্ছে কুকুরের বট বাহিনী। মানে বট বাহিনী আমি যতটুকু শুনছি যে নেগেটিভ অর্থেই ব্যবহৃত হয়, যে তারা এক একটা গোষ্ঠীর পিছনে লেগে তাদেরকে বকাঝকা করে একেবারে শেষ করে ফেলে। তো এইখানেও আমার কাছে মনে হচ্ছে যে কুকুরের পক্ষ হয়ে তারা আমাকে এমন বকাঝকা করছে যে আমি আর মানে কথা বলতে পারছিলাম না, যে তাদেরকে এই পোস্টটা দেওয়া কি আমার ঠিক হয়েছে, নাকি পোস্টটা ডিলিট করে দেবো, না কি করবো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, পোস্টটা এখনও আছে, আমি ডিলিট করিনি। মাঝখানে একটা কথা বলি, ঠিক এর পরের দিনই বোধহয় আর একটা ঘটনা ঘটে ঈশ্বরদীতে। বোধহয় নিশি রহমান বা এরকম কোনো এক ভদ্রমহিলা, তার প্রতি ব্লেম দেওয়া হয় যে সে একটা কুকুরের 8টা বাচ্চাকে বস্তাবন্দি করে মেরে ফেলে। আমি জানি না, তার সাক্ষাৎকারটা আমি দেখছি পরের দিন, যে সে বলছিল যে সে নির্দোষ। এখন দোষ কার, বা সে দোষী না নির্দোষ, এগুলি হচ্ছে বিচারাধীন, বা যথাযথ কর্তৃপক্ষ বিচার বিশ্লেষণ করে নির্ণয় করবে। তো এই ঘটনা আমি আসলে ওই সময় জানতাম না, যেহেতু আগের দিনের ঘটনা। পরের দিনের ঘটনা হচ্ছে নিশির রহমানের। তো সে যখন 8টা কুকুর মেরে ফেলছে, সম্ভবত তারই ধারাবাহিকতায় আমি এই কমেন্টসটা করে ফেলছি, এবং হচ্ছে তাদের মনের ভিতরে যে দুঃখ, সেটা হয়তো এই এখানেই হয়তো আমাকেই বকাঝকা করে, গালমন্দ করে, অভিশাপ দিয়ে তাদেরকে কষ্টে লাঘব করছে কিনা আমি জানি না। আমি যদি আসলে জানতাম যে এরকম একটা ঘটনা ঘটছে, আমি অবশ্যই সমস্যাভাবে এই পোস্টটা আমি করতাম না। যাই হোক, পরবর্তীতে আমি যখন দেখলাম, তখন এটা অবশ্যই দুঃখজনক। তবে পাশাপাশি এটাও চিন্তার বিষয় যে যখন কুকুরগুলো এইভাবে বিভিন্ন জায়গায় প্রজনন করে, এবং হচ্ছে যেখানে প্রজনন করে সেই জায়গাটা কিন্তু তারা অন্য কাউকে অ্যালাউ করে না।
তো আমি যতটুকু শুনলাম তার বাসার সামনেই কুকুরটা ছিল, এবং তার নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছেন, তাদের নিজের সেফটির কথা আছে। সেফটির কথা চিন্তা করি হয়তো বাচ্চাগুলিকে অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছিল না, আমার কাছে যেটুকু মনে হচ্ছিল। কিন্তু পানিতে ডুবিয়ে মারা গেছে বা মেরে ফেলছে এটা আমি জানি না উনি করছে কি না। আমার কাছে ওনার কথাগুলি ওরকমই মনে হচ্ছিল যে উনি হয়তো স্থানান্তর করার চেষ্টা করছেন, বাট মেরে ফেলছে এটা আমার মনে হয় না। তো সেই ফকির সাহেবের সেই গান যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, তো কুকুরের বাচ্চা আসলে দেখতে ফুটফুটে সুন্দরী হয়। তো এত সুন্দর বাচ্চাগুলিকে মেরে ফেলবে এই ভদ্রমহিলা, এটা আমার কাছে মনে হয় না, বা খুব একটা লজিক্যালও মনে হয় না কথাবার্তাগুলো। জানি না মানুষের মনের ভিতরে ঢোকা সম্ভব না, উনি মেরে ফেলতে পারে, ওটা ওনারাই জানে। তো আমি বলতে চাচ্ছি যে মানুষের পিছনে লাগা ভালো, কিন্তু তার জন্য নির্দিষ্ট একটা লজিক থাকতে হবে, যথাযথ প্রমাণ থাকতে হবে। আমি আসলে কুকুরের বিরুদ্ধে না, আমি শুধু বলতে চাচ্ছিলাম যারা আপনারা কুকুর পোষেন অথবা কুকুর পছন্দ করেন, কুকুরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন, তারা যদি সম্ভব হয়, সম্ভব না অবশ্যই, আমি মানে তাদের কাছে আমার এটা একান্ত দাবি যে আপনারা অবশ্যই এই পথ কুকুরদেরকে ভ্যাকসিনেশন করেন। আপনারা এত কিছু করতে পারেন, আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন টিভি, ফেসবুক বা বিভিন্ন জায়গায় পথ কুকুরকে আপনারা খাওয়ানোর চেষ্টা করেন, 3 বেলা খাবার দেন, কেউ 1 বেলা দেন, কেউ বিভিন্ন রকম টিফিনের ব্যবস্থা করেন, কেউ বাসস্থানের ব্যবস্থা করেন, আবার কেউ কেউ চিকিৎসার ব্যবস্থা করেন। তাহলে আপনারা কেন এরকম একটা সারা বাংলাদেশব্যাপী উদ্যোগ নিচ্ছেন না যে আপনারা এই কুকুরগুলোকে আপনারা যথাযথভাবে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবেন? আপনারা তো বিশাল সংগঠন, আমি যতটুকু জানি এই কুকুর যারা পছন্দ করেন, কুকুর প্রেমী, প্রাণী প্রেমী, কুকুর, বিড়াল, ইঁদুর যাই হোক না কেন, তাদেরকে রেগুলার আপনারা আপনাদের সংগঠন থেকে কেন ভ্যাকসিনেশনের আওতা আনেন না? এই যে আপনারা একটু ভাবছেন যে পথচারী যারা আছে তারা আক্রান্ত হচ্ছে, তারা যখন তাদেরকে কামড় দিচ্ছে কতটা তারা কষ্ট পাচ্ছে, কতটা বিপদগ্রস্ত হচ্ছে। যারা গ্রামে থাকে, মফস্বলে থাকে কিংবা শহরেই থাকে, তাদের কাজ বা চাকরি বাকরি সব, ব্যবসা বাণিজ্য সব অফ করে তার এই ভ্যাকসিনেশনের জন্য দৌড়াতে হয়। কারো 7 দিন, কারো 14 দিন, কারো 1 সপ্তাহ রেগুলার তাকে ইঞ্জেকশনের ভিতর থাকতে হয়, এবং তার দুশ্চিন্তার শেষ নাই যে তার কি হয়। আমরা কেন এই জিনিসগুলোকে এতটা সহজভাবে নিই? আমরা কি একবারের জন্য এই বিষয়গুলিকে ভাবি না? এই যারা সংগঠনগুলি করছেন, আমি আশা করব তারা এই পথ কুকুরদের তাদের বাসায় যেমন পার্সোনালি যারা এই পেটগুলিকে পোষেন, তারা নিশ্চয়ই তারা রেগুলার এই ভ্যাকসিনেশনের আওতায় আনেন। কেন আনেন? নিজের সেফটির জন্য। আপনার নিজের সেফটি যেমন দেখা জরুরি, তেমনি সমাজের সেফটি দেখাও জরুরি। আল্লাহর সৃষ্টি ঠিক আছে, আল্লাহর সৃষ্টিকে নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। তাদেরকে আপনারা পছন্দ করেন, নিশ্চয়ই পছন্দ করবেন, আমিও পছন্দ করি। বাজারে অনেক সুন্দর সুন্দর কুকুর দেখা যায়, তাদেরকে কিনে নিয়ে আসেন, আপনারা আপনাদের বাসায় রাখেন। আপনার নিজের সেফটির কথা ভেবে, আপনার সন্তানের, আপনার পরিবারের সেফটির কথা ভেবে তাদেরকে রেগুলার আপনারা ভ্যাকসিনেশন করছেন। আবার পথ কুকুর যারা আছে তাদেরকে আপনার খাবারের ব্যবস্থা করছেন, আপনারা রেগুলার তাদের নাস্তার টিফিনের ব্যবস্থা করছেন, চিকিৎসার ব্যবস্থা করতেছেন। কেন তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনেন না? আমি জানি না সরকারিভাবে এটা ভ্যাকসিনেশনের আওতায় আনে কিনা জানি না, কিন্তু যদি বা এই প্রোগ্রামগুলো এখনও চালু আছে কিনা সেটাও আমি জানি না। থাকুক বা না থাকুক, আমি বলবো যারা এই সংগঠন করেন তারা অবশ্যই সারা বাংলাদেশে এই পথ কুকুর, পথ বিড়াল এদেরকে যারা পছন্দ করেন তারা অবশ্যই তাদের ভ্যাকসিনেশনের বিষয়টা মাথায় রেখে কার্যক্রম শুরু করবেন। যদি না করতে পারেন তাহলে মানুষের প্রতি এই বট বাহিনী লাগাবেন না, বট বাহিনী দিয়ে তাদেরকে আর কি বলে, আমি আসলে বলতে পারতেছি না, আমাদেরকে আর ছোট করবেন না। এবং আমরা আমাদের মত প্রকাশ করতেছি, আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, ঠিক আছে, কিন্তু যথাযথভাবে করেন, লজিক্যালি করেন। আপনাদের কার্যক্রম, আপনাদের মুখের ভাষা, আপনাদের যে
শিষ্টাচার সেগুলি বজায় রাখেন। এবং অবশ্যই আপনাদের সংগঠন থেকে অবশ্যই ভ্যাকসিনেশনের বিষয়টা মাথায় রাখবেন, কারণ পথচারী যারা আছে, অনেক গরিব শ্রেণীর পথচারী আছে বলছিলাম, যে তারা কিন্তু এই ভ্যাকসিনেশনগুলি অতটা বুঝতেও পারে না অনেকে, এবং গুরুত্বের সাথেও দেখে না। একবার ভাবেন তার যদি 7টা 14টা বা 21টা ইঞ্জেকশন নিতে হয় এবং সে যদি মেনটেন না করে, তার অবস্থা কী হবে। সে যদি জলাতঙ্ক রোগে ভোগে এবং তার ফ্যামিলিতে যদি সেই ধরনের একজন একমাত্র আর্নিং মেম্বার হয়ে থাকে, তাহলে তার সেই ফ্যামিলিটাকে মেনটেন করবে। আপনি করবেন? আপনারা করবেন? আপনার সংগঠন করবে? করবে না। তাহলে কেন আপনারা প্রশ্রয় দিচ্ছেন? অথচ আপনারা চাইলে এই সংগঠন থেকে এরকম একটা কার্যক্রম হাতে নিতে পারেন এবং সারা বাংলাদেশের যে পথকুকুরগুলো আছে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারেন। আপনাদের টাকা পয়সার অভাব নেই, তো আমি যতটুকু জানি বা বুঝতে পারছি। আপনাদের ফান্ডিং আসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা থেকে। আপনাদের নিজস্ব প্রচুর ফান্ডিং আসে। তা আপনি এই ফান্ডিং থেকে কেন এরকম একটা কার্যক্রম নিচ্ছেন না? আপনারা চাইলে অনেক প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনগুলো আছে যারা স্পন্সর করবে আপনাদেরকে। এরকম একটা কার্যক্রম নিতে আপনাদের কী অসুবিধা হয়? আপনারা বড় বড় সংগঠন চালান। এত বড় বড় সংগঠন, কুকুর সংগঠন থেকে কেন আপনারা নিয়মিত এদেরকে ভ্যাকসিনেশন করছেন না? আপনি একটু ভাবেন যে আপনাদের এই ভ্যাকসিনেশনের জন্য হাজার হাজার মানুষ বাংলাদেশে নিরাপদ থাকবে। আপনাদের এই কার্যক্রমের জন্য হয়তো একটা ফ্যামিলি সারা জীবনের জন্য সেফ থাকবে, অথবা আপনাদের এই কার্যক্রম বন্ধের কারণে সারা জীবনের জন্য ওই ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আপনি জানবেনই না, আপনি জানেনই না। আপনি কি জানেন সারা বাংলাদেশে এই সিজনে কত শত ফ্যামিলিকে বা কত শত মানুষকে প্রতিদিন এই পথকুকুরগুলো কামড় দেয়? এই পথকুকুর যখন কামড় দেয়, যে কামড় খাচ্ছে সেই একমাত্র বুঝতে পারছে। আমার রিলেটিভ যখন আক্রান্ত হয়েছে, আমি বুঝতে পারছি যে সেই ফ্যামিলির জন্য কতটা বার্নিং ছিল সেই সময়টা। ইভেন তো এখন পর্যন্ত সে কিন্তু মেন্টালি ফিট হয়নি। তাহলে একবার ভাবেন, যে ফ্যামিলিতে পর্যাপ্ত পরিমাণ আর্নিংস মানে নাই, যে ফ্যামিলিতে ওই রকম ভ্যাকসিনেশনের নেওয়ার মতো সুস্থ জ্ঞান নাই, যেই ফ্যামিলি মেম্বার আক্রান্ত হয়েছে তার এই যে 7টা 21টা বা 3টা 4টা যে কয়টাই হোক এই ভ্যাকসিন দিতে হবে, এরকম সুস্থ জ্ঞান না থাকে, সেই লোকটার অবস্থা কী হবে? এখন আমার এই কথাগুলো শুনে নিশ্চয়ই আপনি আবার বকাঝকা শুরু করতে পারেন। আমার কমেন্টস ওপেন আছে, আপনারা ইচ্ছা মতো আমাকে বকাঝকা করেন, আমার আপত্তি নেই। কিন্তু এই বকাঝকার পরেও যদি আপনারা এরকম একটা কার্যক্রম নিতে পারেন, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন, সমাজকে উপকৃত করবেন, এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই উপরওয়ালাও আপনাদের জন্য ভালো কিছু রাখবেন। আপনারা যেমন আল্লাহ তাআলার সৃষ্টিকে ভালোবাসছেন, তেমনি যেই সৃষ্টির জন্য কাজ করছেন তার চেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার মানুষ। বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার এই মানুষ সৃষ্টি। সেই মানবকুলের জন্য যদি কিছু করতে পারেন, সেটা মনে হয় কুকুরের জন্য যা করবেন তার চেয়ে অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি আপনারাও বেনিফিটেড হবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই এর চেয়ে ভালো রিটার্ন আপনাদেরকে দিবে। সুতরাং মানুষের জন্য কিছু করেন এবং মানুষ যেন সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা আপনারা রাখবেন। আর আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য সত্যি আমি দুঃখিত। আমি আপনাদের কষ্টে অবশ্যই আমি সমব্যথী। প্লাস হচ্ছে আপনারা ওই আগেরই একই কথা বলছি আগের মতো করে, যে আপনারা খুব দ্রুত এই পথকুকুরদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবেন সারা দেশব্যাপী, যেন একটি কুকুরও আপনাদের ভ্যাকসিনেশনের বাইরে না থাকে। অথবা যদি সরকার থেকে এই ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকে, তাহলে আপনারা সরকারের সাথে যথাযথ কর্তৃপক্ষের সাথে বসেন এবং এই ভ্যাকসিনেশন কার্যক্রমগুলো আপনাদের নিজেদের উদ্যোগে, আপনাদের সহযোগিতায় তারা যেন কাজে এগিয়ে নিতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। এবং আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা যেন খুব সহজে নির্বিঘ্নে চলাচল করতে পারি এবং এই কুকুর ভয় যেন আমাদের ভিতরে না থাকে,
এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্যামিলিতে সেই লোকটা এই ভ্যাকসিনেশনের জ্ঞান নাই, সেই লোকটা যদি আক্রান্ত হয় তার কী অবস্থা হবে, কী পরিণতি হবে, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রেখে এবং আপনারা ফিল করবেন, এবং ফিল করার পরেই যেন আপনাদের এই কাজটা শুরু হয়। এবং আপনারা সবসময় ফিল করবেন যেন আপনার সেই ফ্যামিলিটা আপনার কোনো এক রিলেটিভ, তাহলে নিশ্চয়ই আপনারা এটা আরও ভালোভাবে কার্যক্রমটা শুরু করতে পারবেন। তো যাই হোক, আপনারা আমার কথা কষ্ট পাবেন না, এবং আপনারা এই কার্যক্রম খুব দ্রুত শুরু হবে আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।